প্রিয় দর্শক, শুভেচ্ছা। সোজা কথা থেকে বলছি। দেশ টিভির এই নিয়মিত আলোচনার অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তৃতীয় ধারা, তৃতীয় শক্তি। এবং এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সময়ের একজন বিশিষ্ট ছাত্রনেতা, বর্তমানে রাজনীতিক এবং লেখক এবং নবগঠিত নাগরিক ঐক্যের আহ্বায়ক যারা মাহমুদুর রহমান মান্না আমার বায়ে রয়েছেন, এবং তার পাশে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আবেদ খান। জনাব মাহমুদুর রহমান মান্না এবং আবেদ খান, আপনাদের সোজা কথায় স্বাগত জানাই। প্রিয় দর্শক, বলছিলাম আমাদের আলোচনার বিষয় তৃতীয় ধারা, তৃতীয় শক্তি। এই আমাদের যে রাজনীতি প্রিয় বাংলাদেশের মানুষ বা রাজনীতি প্রিয় দেশের জনগণ, তাদের মধ্যে এই আলোচনাটি ব্যাপকভাবে আছে। রাজনীতির মধ্যে মাঝে মাঝে এটি ঘুরে ফিরে আসে, এই বুঝি তৃতীয় ধারা হলো, এই বুঝি তৃতীয় শক্তির উত্থান ঘটল। এ নিয়ে রাজনৈতিক মন্তব্য, প্রতিক্রিয়া বিভিন্ন সময় আমরা শুনি। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে অবশ্যই মাহমুদুর রহমান মান্না। তিনি গত বছর 28 নভেম্বর, নামটি এরকম ছিল, সিটিজেন মুভমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। আমরা এই অনুষ্ঠানেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কি আদর্শ, কি নিয়ে তারা এই সংগঠন করছেন। মাহমুদুর রহমান মান্না তিনি একজন রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে, সাবেক সাংগঠনিক সম্পাদক। আর ডাকসুর কথা তো আমরা বলেছি। এখন আওয়ামী লীগ থেকে দূরে আছেন, তবু আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়টা তিনি এখনও ধারণ করেন। তো সেই যে প্রক্রিয়া, তখন মান্না ভাই আমাদের এখানে এসেছিলেন, আমরা কথা বলেছিলাম। এখন আমরা দেখছি গত 22 জুন তিনি নাগরিক ঐক্য নামে আরেকটি ফোরামের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেখানে তিনি আহ্বায়ক হিসেবে আছেন। মান্না ভাই, আপনার সঙ্গে আগে কথা বলি। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে আপনার একটি দূরত্ব তৈরি হয়েছে, বা আপনি নিজে কিছুটা নিজেকে গুটিয়ে নিয়েছেন। সেটা দলের মধ্যে মতভিন্নতা, মতদ্বৈধতা অনেক কিছুই ঘটতে পারে, সেটার বিভিন্ন ব্যাখ্যাও আপনি দিয়েছেন। কিন্তু আপনি একটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করছেন। আমরা শুরুতে যদি দেখি, আপনি যখন মিডিয়ায় আসছেন, লেখালেখি করছেন, আপনি অন্বেষণ নামে একটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছিলেন। এরপর এই নাগরিক আন্দোলন, তারপরে আবার নাগরিক আন্দোলন, এখন নাগরিক ঐক্য। এটা নিয়ে এই যে তিনটি ধাপে গিয়ে এখন আপনি একটি ধাপে দাঁড়িয়েছেন এবং সেটির আহ্বায়ক। আপনার যদি দর্শকদের সঙ্গে শেয়ার করেন, যদিও ইতিমধ্যে মিডিয়ায় এসছে, আপনি কিভাবে এর সঙ্গে যুক্ত, জড়িত এবং কি করতে চাচ্ছেন? থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে অন্বেষণ যেটা বললেন, এটা এরকম কোনো ধারা ছিল না। এটা ছিল আপনার একটা ওয়েবসাইট। আমি তখন এটিএন নিউজে একটা অনুষ্ঠান করছিলাম, সময়ের ভাবনা, এবং এটাকে আমি একটা আর্কাইভে নিতে চেষ্টা করেছি। প্রায় অধিকাংশ, হয়তো কয়েকটা বাদ গেছে, বাকি অনুষ্ঠানগুলো ওই আর্কাইভে আছে। সেটার যে ওয়েবসাইটটা ছিল সেটা ছিল অন্বেষণ। এবং এটাকে কেন্দ্র করে আমাদের দেশের টক শো কিন্তু যথেষ্ট জনপ্রিয়, সবাই তো অ্যাগ্রি করবেন। এর কিছু নিয়মিত দর্শক আছে, তার পক্ষে কথা বলে, বিপক্ষে কথা বলে, ওনারা মত দিতেন এবং তাদের সাথে এক ধরনের আমার ইন্টারাকশন হতো। কোনো সাংগঠনিক কোনো বিষয় এটার মধ্যে ছিল না। কিন্তু আপনি পরে যে দুটোর কথা বললেন, এই দুটো তো সত্যি কথাই। আমি সংক্ষেপে ওটাকে নাগরিক আন্দোলন বলি, সিডিএম সিএইচআর যেটা বলছি আমরা, সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং এখনও আছি। এবং আপনি তো খেয়াল করেছেন, পরে যে কথা বললেন আপনি নাগরিক ঐক্য, সেই ঐক্যের ঘোষণাটা আমরা দিচ্ছি 1 জুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেই জায়গাতে নাগরিক আন্দোলনের যিনি আহ্বায়ক ব্যারিস্টার রফিকুল হক সহ
স্বাধীন মালিক, আসিফ নজরুল, পিয়াস করিম, এরকম 4-5 জন ওটার মধ্যে ছিলেন। এবং এখনও আমি যে নাগরিক ঐক্যের কমিটি বলেছি এর মধ্যে কেউ কেউ আছেন যারা 182 নাগরিক সদস্যের আন্দোলন, কমিটি, হ্যাঁ। যারা নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, খুব বেশি না, কেউ কেউ এর মধ্যে যুক্ত আছেন। প্রথম কথা হলো, আমি নাগরিক আন্দোলনে তো ধরেন ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গাতে হচ্ছেই। একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটাই থাক, বিশেষ করে যদি সংসদীয় পদ্ধতি থাকে, তাহলে সেখানে গণতন্ত্রের জন্য উন্মুক্ত একটা চর্চা, মত বিনিময়, মত পার্থক্য, মতকে ধারণ করা, এটা তো চলতেই থাকে। এবং সেই জন্যে প্রধানত দুটো দল থাকে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুইয়ের বেশিও দল হয়। আমাদের দেশে যে কোনোভাবে হোক না কেন 2 দলীয় একটা ধারা প্রবর্তিত হয়েছিল এবং সেই ধারা তাদের মতো করে কাজ করছে। ভালো মন্দের দিকে আমি পরে যাচ্ছি। যেভাবেই চলুক না কেন, তার বাইরেও নাগরিকদের 100টা সংগঠন থাকতে পারে যারা তাদের নিজেদের দাবি দাও নিয়ে কথা বলবেন, গণতন্ত্র, মৌলিক অধিকার নিয়ে কথা বলবেন। এইটা সামগ্রিক গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে, এটাকে প্রতিপক্ষ ভাববার মতো কোনো বিষয় নেই। সব জায়গাতেই হয়েছে এরকম। হ্যাঁ, কোনো কোনো সময় হয়, যেমন মার্টিন লুথার কিং যেটা করেছেন সেটা অনেকখানি আমেরিকান যে বর্ণ বৈষম্যবাদ ছিল তার বিরুদ্ধে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সারা দুনিয়া এগ্রি করেছে যে উনি ঠিক ছিলেন এবং তার অনেক কিছুই শেষ পর্যন্ত আমেরিকা রাজি হয়েছে সেটা করতে। তা আমি মনে করি, এবং আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত সব জায়গাতেই, যে নাগরিকদের এরকম 10টা সংগঠন হতে পারে। কেউ গ্যাসের দাবিতে করতে পারে, কেউ পানির দাবিতে, কেউ বিদ্যুতের দাবিতে, কেউ গণতন্ত্রের জন্য, কেউ গুম খুন কেন হবে, কেউ বিচার বহির্ভূত হত্যা কেন, ইত্যাদি যত মানে গণতান্ত্রিক মৌলিক ধারা, নাগরিকদের ধারা, এটা নিয়ে 10টা সংগঠন হওয়ার মধ্যে কোনো আপত্তি নেই। প্রশ্ন একটা করা যেতে পারে, একটা ব্যক্তি কি দুটো সংগঠন করতে পারেন? আওয়ামী লীগ এবং বিএনপি করতে পারেন না, সেখানে সুস্পষ্ট দুটো আদর্শ আছে। এখানে কিন্তু আদর্শ প্রায় কমন। আপনি দেখেন, সুজন যেরকম বলে হয়তো সুপ্র সেরকম বলে, হয়তো একই রকম টিআইবি বলে, একই রকম আইন সালিশ কেন্দ্র বলে, একই রকম নাগরিক আন্দোলন বলে, একই রকম নাগরিক ঐক্য বলে। প্রশ্ন করা যেতে পারে এরকম আলাদা আলাদা হলেও কেন, এক একজনের এক একটা এজেন্ডা থাকে। আমি যেটা করছি, আমাদের সুস্পষ্টভাবে সাধারণ নাগরিকদের যে সমস্ত দাবিদার বিষয় আছে সেটা তো আছি, তার সঙ্গে কিন্তু গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারের বিষয়টা আমরা এটাকে ফোকাস করার চেষ্টা করছি। এবং আমরা মনে করছি যে আমাদের দেশের দ্বিদলীয় গণতান্ত্রিক ধারা বহু ক্ষেত্রে এই দুটো দলের আচার আচরণের কারণেই বিঘ্নিত হচ্ছে। এই 42 বছরে যেরকম করে ধারাটা গড়ে উঠুক না কেন, ধীরে ধীরে দুটো দল, আওয়ামী লীগ বিএনপির মধ্যে সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে, সেটা একটা সংঘর্ষের রূপ নিয়েছে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি সাংঘর্ষিক রূপ নিয়ে গেছে। ফলে জনজীবন বলেন, গণতান্ত্রিক জীবন বলেন, এটা প্রশ্নের সম্মুখে, সংশয়ের মুখে, মানুষ একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অনেক সময় মনে করছে আমরা যেন জিম্মি হয়ে গেছি তাদের কাছে। যেমন আমি বহু শুনেছি একদম সাম্প্রতিককালে আওয়ামী লীগ বিএনপির এই যে হরতাল, ধর্মঘট ইত্যাদি দেওয়াটা নিয়ে রাত 12টার সময় ছেলেদের মেয়েদের পরীক্ষা দিতে যেতে হয়েছে, ছুটির দিনে পরীক্ষা দিতে হয়েছে। আবার বিরোধী দল একদিন সমাবেশ করলো, সেদিন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, কোনো হরতাল ডাকা হয়নি কিন্তু মনে হচ্ছে দেশে হরতাল চলছে। তো এই যে এই রকম ভাবে একটা আচরণ করা হচ্ছে, এই জায়গাতে নাগরিকরা যদি কথা না বলে, নাগরিক বলতে আমি কিন্তু জনগণ বলছি, কিন্তু জনগণ মানে জনগণের একটু অগ্রসর অংশ, তারা যদি কথা না বলেন তাহলে তো চলবে না। সেজন্যই এই সংগঠন। আমি নাগরিক আন্দোলন মানে যেটা প্রথমেই আপনি যে কথাটা বলেছেন, সেই সংগঠনে 22 জন সদস্য ছিলেন, তারা আছেন। এরা সমাজে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত, নিজের নিজের জায়গা থেকে ভূমিকা রাখছেন, কিন্তু এরা ঠিক অতখানি অ্যাক্টিভিস্ট না। আমাদের দেশে নাগরিক আন্দোলন বা সিভিল সোসাইটি মুভমেন্টের ধারণা হচ্ছে যে এরা সব ভদ্রলোক, এরা ড্রয়িং রুমে কথাবার্তা বলবেন, টিভিতে সেগুলো দেখাবে, তাই দিয়ে যা প্রভাব পড়ে। কিন্তু আপনি যদি গ্রামসি দেখেন বা ইউরোপের বহু জায়গাতে নাগরিক আন্দোলন মানে অ্যাক্টিভিজম মিন করা হচ্ছে। সেখানে পেশাজীবীদের যে সংগঠন সেগুলোকেও বলা হচ্ছে যে এগুলো সিভিল সোসাইটি মুভমেন্ট। আমাদের দেশে যেমন ধরেন যে জেলা, উপজেলার বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংগঠন, ডাক্তারদের সংগঠন, উকিলদের সংগঠন, এগুলোও কিন্তু এই অর্থে নাগরিক আন্দোলন বা পেশাজীবীদের আন্দোলনকে সিভিল সোসাইটি মুভমেন্টই বলা উচিত। সেরকম অর্থে এই সমস্ত আন্দোলনই সাহায্যই করছে। এমনি যদি এরকম করে আপনি ধরেন উকিলদের দুটো সংগঠন, একটা বিএনপি পন্থী, একটা আওয়ামী পন্থী, নামও আছে আবার আওয়ামী আইনজীবী পরিষদ। আওয়ামী আইন বলে তো কোনো জিনিস নেই। আবার এরকম করে একইভাবে জাতীয়তাবাদী আইন বলে কোনো জিনিস নেই। আওয়ামী চিকিৎসা পদ্ধতি একটা, বিএনপি চিকিৎসা পদ্ধতি এরকম না, কিন্তু দুটো সংগঠন হয়ে গেছে। আমি বরঞ্চ মনে করি এই যে একটা ভুল জায়গা থেকে বিভক্তিটা হচ্ছে, তার চেয়ে এইখানে খুবই কমন দাবির ভিত্তিতে
নাগরিকদের সংগঠিত হওয়ার প্রচেষ্টা আমাদের সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকেই আরো সাহায্য করবে আমার ধারণা। এটাই অর্থাৎ এই নাগরিক ঐক্যে সে 182 সদস্যের যে কমিটি হয়েছে, এখানে মূলত আপনি কিছু অ্যাক্টিভিস্টদের আপনি সংগঠিত করে একটি প্ল্যাটফর্ম ফ্লোট করার চেষ্টা করছেন বেশিরভাগ এরকম। আবেদ খান, আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে বলি যে